বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও অঙ্গনওয়াড়ি স্পেশাল অঙ্কের কমনযোগ্য ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ হুগলি জেলার অঙ্গনওয়াড়ি স্পেশাল এটা ক্লাস। তো এর আগে কিন্তু আমরা কমনযোগ্য অঙ্কের ক্লাস দুটো করে নিয়েছি, এটা আমাদের 3 নম্বর ক্লাস দেখতেই পাচ্ছ। তো যাদের পরীক্ষা কিন্তু হুগলি জেলা থেকে যারা দেখছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কমনযোগ্য অঙ্কের ক্লাস। তো একদম খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছিল সেগুলোই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো যারা কিন্তু আগে দেখোনি দুটো ভিডিও অবশ্যই কিন্তু একবার দেখে নেবে, তাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এবং হুগলি ছাড়াও অন্যান্য জেলা থেকে যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো। তো চলো আমরা সময় নষ্ট না করে একদম কোশ্চেনের প্রথম যে কোশ্চেনগুলো ছিল সেগুলো এক এক করে দেখে নিই, চলো। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনে চলে এসেছি। প্রথম কোশ্চেনটা কি রয়েছে? প্রথম কোশ্চেন বলছে একটি দোকানে একটি মালা 75% ছাড়ে বিক্রি করা হয়েছে। ছাড়ের পরে মালার বর্তমান মূল্য হচ্ছে 60 টাকা হয়েছে, আসল মূল্য কত ছিল? অপশান এ বলছে 200 টাকা, অপশান বি বলছে 220 টাকা, অপশান সি 210 টাকা, নাকি 240 টাকা। তো এরকম অঙ্ক থাকলে পার্সেন্টেজে শতকরার আমরা কিভাবে করব? দেখো, আমরা যদি এটার তোমার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ধরে নিই 100 টাকা, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা করব দেখো, যদি আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা, যদি 100 টাকা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে 75% যদি ছাড় দেয় এর উপরে, ঠিক আছে, 100 টাকার উপরে মনে করো 75% ছাড় দিয়েছে। 75% ছাড় দিলে কত হবে? 75% ছাড় দিলে হয়ে যাবে 25। তাহলে আমরা এখানে লিখছি। এবার এখানে তোমাদের বলে দেওয়া আছে যে বর্তমান মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে এটা যদি 60 টাকা হয়ে থাকে তাহলে এখানে আসল মূল্য কত ছিল এটা বের করতে হবে গিক নিয়মে, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে তো 75% ছাড় দিলে হয়ে যায় 25। তাহলে এখানে দেখো বর্তমান মূল্য বলে দেওয়া আছে 60, তাহলে আসল মূল্য কত ঐকিক নিয়ম করতে হবে। তাহলে কীভাবে ঐকিক নিয়মটা করতে হবে? এরকম যে 25 যখন ছাড় 100, 60 যখন ছাড় তখন কী হবে? তাহলে এটা হয়ে যাবে 60/25 গণিত 100। কাটাকুটি, দেখো আমরা যদি এটা কাটাকুটি করি 4×25 100 হয়ে যাবে। তাহলে 4×60 গুণ করলে কত হবে? 4×6 = 24, অর্থাৎ 240 টাকা। খুব সহজেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। তাহলে ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, একদম সোজা অঙ্ক ছিল। তো পার্সেন্টেজের অঙ্কটা আশা করছি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো 2 নম্বর। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, এটা তাহলে তোমরা পারবে। দেখো কি বলেছে, যে ধরুন একটি প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, তো প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত? তো দেখো প্রশ্নপত্রটা আমাদেরকে বলে দিয়েছে যে প্রতিটি পাশের দৈর্ঘ্য, এই লাইনটা এই শুধুমাত্র প্রতিটি পাশের দৈর্ঘ্য এইটুকু পড়েই আমাদেরকে বুঝতে হবে যে এটা কি, যে তোমার প্রশ্নপত্রটা এরকম কীরকম, তো বর্গক্ষেত্রাকার। প্রশ্নপত্রটা হচ্ছে এরকম বর্গক্ষেত্রাকার। ঠিক আছে, মানে তোমাকে বলে দিয়েছে এটা ধরে নিতে হবে, কারণ প্রতিটি পাশের দৈর্ঘ্য দেখো বলে দেওয়া আছে, অর্থাৎ আয়তক্ষেত্রাকার হবে না। এটা ধরে নিতে হবে যে প্রশ্নপত্রটা ছিল কীরকম, না তো বর্গক্ষেত্রাকার। যার প্রতিটি পাশের দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু বর্গক্ষেত্রাকার, তাই একটা 6 হলে এইটাও 6 হবে, এই বাহুটাও 6 হবে, এবং এই পাশের বাহুটাও কী হবে? 6 হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর স্কোয়ার, অর্থাৎ 6-এর কী হয়ে যাবে? 6-এর হয়ে যাবে স্কোয়ার, অর্থাৎ 6×6 = 36 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। দেখো আমরা কোথায় 36 বর্গ সেন্টিমিটার আছে দেখে নেবো, অপশান বিতে রয়েছে, তাহলে বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, যে যেহেতু এটা এইটুকু পড়েই বুঝতে হবে, যে ধরে নিতে হবে যে এটা বর্গক্ষেত্রাকার, না হলে আমাদেরকে আলাদা করে বলে দিত। ঠিক আছে, তো প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাদেরকে জানতে চেয়েছে যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হয়? বাহুর স্কোয়ার হয়ে যায়। তাহলে 6² মানে 36। যদি বার করতে দিত তোমার পরিসীমা কত, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? দেখো এটাও জেনে রাখো, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো খাতায় একটু নোট ডাউন করে রাখবে, আমি যখন বলবো তখন খাতায় লিখে রাখবে। ঠিক আছে, পরিসীমা ফর্মুলা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। তো এটাও কোশ্চেনে যদি আসে কখনো পরিসীমা বের করতে দেওয়া, তখন বের করে দেবে। এক্স্যাক্ট কোশ্চেন তো আসে না অঙ্কের ক্ষেত্রে, তোমাদের সেম টাইপ আসতে পারে, এক্স্যাক্ট কোশ্চেন কখনোই কম্পিটিটিভ এক্সামে আসে না। চলো পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে।
3 নম্বর কোশ্চেন বলছে একটি ক্লাবে যতজন সদস্য আছে তারা প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট 14,641 টাকা উঠলো। তাহলে ক্লাবটির সদস্য সংখ্যা কত ছিল? তাহলে এটা কিভাবে করবে? এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এটা বর্গমূল থেকে দিয়েছে, বর্গমূলের অঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা খুব সিম্পলি এটার বর্গমূল করে নেব। তো কিভাবে বর্গমূল করব দেখো, আমরা যেটা দেওয়া আছে আমাদের 14,641, আমি লিখে নিচ্ছি এখানে 14,641, এর করতে হবে কি বর্গমূল। তাহলে কিভাবে বর্গমূল করব? দেখো, প্রথমে বর্গমূলের নিয়ম হচ্ছে ডান দিক থেকে দুটো দুটো করে মাথায় দাগ দাও। তাহলে দেখো 41-এর মাথায় দাগ দিলাম, 46-এর মাথায় দাগ দিলাম, তাহলে পড়ে থাকলো কে? এক একাই। ঠিক আছে? তো বর্গমূলের নামটা আশা করছি সকলের মুখস্থ। কীরকম নামতা? কারণ বর্গমূলেরটা নামতাটা হয় এরকম যে 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 চারে 16, 5 পাঁচে 25, 6 ছয় 36। মানে তোমার 1 থেকে একদম চললো যতক্ষণ যতটা হবে, আমাদের সাধারণত 1 থেকে 9-এর মধ্যেই হয়ে যায়। তো একের প্রথমে 1 একে 1, তারপর 2 দুগুণে 4, এরকমভাবে নামটা কাউন্ট করতে হয় বর্গমূলের ক্ষেত্রে। আশা করছি তোমাদের এটা জানা। তো আমরা কি দেখো, আমাদের জোড়া জোড়ায় মাথায় দাগ দেওয়ার পরে কি পড়ে থাকলো? শুধুমাত্র 1 পড়ে থাকলো, তাহলে আমরা এটা 1 দিয়ে দেবো। তাহলে 1 এককে কি হয়ে যাবে? 1 এককে হয়ে যাবে 1 হলো। এবার ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে আমরা জানি একটা সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় নামে। তাহলে আমাদের 4 10 6 46 এটা নেমে যাবে। এবার কি করতে হবে? এবার ওপরে দেখো আমাদের 1 ভাগ দিয়েছি, ঠিক আছে? এটা ভাগফলটা আমরা উপরে লিখছি। তো 1-এর ডবল সংখ্যা এখানে বসে যাবে। তো 1-এর ডবল কি হয়? 1-এর ডবল হয় 2, তাহলে 2 এখানে বসলো। এবার কি করতে হবে দেখো, এই জায়গাটা বুঝে নাও ভালো করে। 2 আছে তো এখানে বাঁদিকে, 2 এর পাশে একটা সংখ্যা এমন বসাতে হবে, নিচেও একটা এমন সেম সংখ্যা বসাতে হবে, যেটাকে গুণ করে আমরা কত পাবো? যেটাকে গুণ করে 46 বা তার কাছাকাছি সংখ্যা আনতে হবে। তো আমরা কি বসাবো? এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে আমাদের এখানে কত আছে? এখানে 2 আছে তো। এবার 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং নিচেও সেম সংখ্যা বসাতে হবে, যেটা গুণ করে আমাদেরকে 46-এর কাছাকাছি সংখ্যা নিয়ে আসতে হবে। তো দেখো, শুধুমাত্র যদি 2 বসাই তবেই কিন্তু 46-এর কাছাকাছি সংখ্যা আমরা আনতে পারবো। তাহলে উপরে 2 বসালে নিচেও তোমাদেরকে 2 বসাতে হবে। তাহলে 2 দুগুণে হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 2 দুগুণে 4। এর থেকে অন্য সংখ্যা বসালে কিন্তু 46 থেকে বড় হয়ে যাবে এবং ভাগও যাবে না। তাহলে এখানে যদি 2 দাও, তাহলে তোমাকে এখানে উপরেও লিখতে হবে 2। তাহলে কত হলো গুণ করে? 44। তাহলে বসে গেল। এবার কি করব? বিয়োগ করব ফার্স্টে। তাহলে 6 থেকে 4 বাদ দিলে আমরা 2 পেলাম। ভাগের ক্ষেত্রে একটা সংখ্যা নামে, বর্গমূলের ক্ষেত্রে দুটো নেমে যায় জোড়ায় জোড়ায়। তাহলে আমাদের 41 নেমে যাবে। এবার আবারও সেম নিয়ম। দেখো এখানে উপরে কত আছে? এখানে আছে আমাদের 12, তাহলে 12 ডবল করলে কত হবে? 12 দুগুণে 24। তাহলে এখানে এবার 24 সংখ্যা বসে যাবে। দিয়ে কি করতে হবে? দিয়ে আবার সেম নিয়ম। কি নিয়ম? যে আমি এটা একটু মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ, তো এখানে কি করতে হবে দেখো, এবার যেটা করতে হবে 24-এর সেম আগের নিয়মটার মতোই, যে 24-এর পাশে এবং নিচে, এই 24-এর পাশে এবং নিচে এমন, এখানে করলে আনবে না, আমি এখানে দেখাচ্ছি যে 24-এর পাশে এবং নিচে এমন সংখ্যা বসাতে হবে যেটা গুণ করে আমাদেরকে এই ভাগফলটাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, শুধুমাত্র যদি 1 বসায় তাহলে নিচেও 1 বসাতে হবে। তাহলে 241-কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 241 হয়ে যাবে, যেটা আমাদের এখানে তাহলে 1 বসবে এবং এখানেও 1 বসে যাবে। দিয়ে আমাদের কত অ্যান্সার চলে আসবে? দেখো 241 চলে আসবে। তাহলে আমাদের বর্গমূলটা কত হলো? এইটা হয়ে যাবে আমাদের বর্গমূল 121, যেটা আমাদের অপশানে রয়েছে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করছি বোঝা গেছে তোমাদের। এটা বর্গমূলের নিয়ম, বর্গমূলটা একদম তোমরা শিখে নিলে। তো কী করতে হয় দেখো, আমি আরেকবার বলছি, যারা নতুন একদম বর্গমূল আগে কখনোই করোনি তাদের জন্য আমি আরেকবার বলছি, দেখো ভালো করে দেখে নাও। তাহলে আমরা কি করব? আমরা এটা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, আমি বর্গমূলটা আবার প্রথম থেকে বলছি। আমাদের যে সংখ্যাটা আছে সেটা আমরা ফার্স্টে লিখে নিচ্ছি। দেখো 14,641 লিখে নিলাম। দিয়ে কি করব? দিয়ে যেটা করতে হয় আমাদের, যে ভাগের ক্ষেত্রে কি হয়? ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দুটো করে দাগ দিতে হয়। ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে তো একটা করে সংখ্যা কাউন্ট করতে হয়, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় সংখ্যা কাউন্ট করতে হয়। এবার জোড়ায় জোড়ায় মাথায় দাগ দিয়ে রাখবে। দিয়ে দেখো 1 একাই আছে, তাহলে এটা আমাদেরকে বর্গমূলের নামতাটা কাউন্ট করে 1 এককে 1 দিতে হবে, 1 দিয়ে। তাহলে 1 এককে আমাদের এখানে 1 নামলো। এবার কি করব আমরা? এবার বিয়োগ করতে হয়। তাহলে এবার বিয়োগ তো হচ্ছে না, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার ভাগের ক্ষেত্রে একটা সংখ্যা নামে, বর্গমূলের ক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যা নেমে গেল, 46। এবার এইখানে আমরা যে সংখ্যাটা লিখেছি 1, এর ডবল সংখ্যা, একে 2 দিয়ে গুণ করে আমাদের নিচে এখানে বসাতে হয় সাইডে। তাহলে 2 হলো।
এবার আমরা যেটা বললাম যে 2 এর পাশে এমন একটা সংখ্যা লিখতে হবে, নিচেও একটা সেম সংখ্যা বসাতে হবে, যেটাকে গুণ করে আমাদেরকে এই 46 এই সংখ্যাটাকে নিয়ে আসতে হবে, বা এর কাছাকাছি সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে দেখো শুধুমাত্র এখানে যদি 2 বসাই, তবে নিচেও 2 বসাতে হবে, তো 44 চলে আসবে। এই সংখ্যাটাই শুধুমাত্র 46-এর নিয়ারেস্ট বা কাছের সংখ্যা। তাহলে এখানে 44 বসে গেল। আমরা আবার দাগ দিয়ে এবার বিয়োগ করব, 6 থেকে 4 বাদ দিলে 2 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 41 কিন্তু নেমে যাবে এখানে, এই 41টা কী হবে, এখানে নিচে নেমে যাবে, নেমে গেল। তাহলে এটা কত দিয়ে দিলাম, আমরা 2 দিয়ে দিয়েছিলাম, এটা এখানে 2 বসালে এখানেও 2 বসাতে হবে। এই যে এই ভাগটা 2 দিয়ে দিয়েছিলাম আমরা। এবার কি করতে হবে দেখো, এবার যেটা করতে হবে, এবার 12 পেয়েছি আমরা এখানে, তাই তো? তো 12 ডবল হচ্ছে, 12কে 2 দিয়ে গুণ করলে কত পাবো, 24। তাহলে 24 সংখ্যাটা এখানে বসাতে হবে। নিয়মটা বোঝা যাচ্ছে? এবার সেম ওয়েতে আবার 24-এর পাশে এবং নিচে আমি এত কিছু লিখছি, এত ভেঙে ভেঙে বলছি, যারা নতুন একদম বর্গমূল আগে কখনো শেখোনি বা করনি, তারাও কিন্তু ভিডিওটি দেখার পর শিখে যেতে পারো, এবং পরীক্ষা যেহেতু খুব কাছেই তোমাদের, তো তাই জন্য এত কিছু ভেঙে দেখাচ্ছি বা বলছি। তো 24-এর পাশে এবং নিচে এমন একটা সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা যদি 1 দিয়ে দিই দেখো, তাহলে 241 চলে আসবে খুব সহজেই। তাহলে 1 দিয়ে এখানে আমরা 1 লিখবো, এখানেও 1 লিখবো, দিয়ে আমাদের চলে আসবে 241। ভাগ মিলে গেল। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি, এইটা হয়ে যাবে আমাদের বর্গমূল, নির্ণয় বর্গমূল 221। ঠিক আছে, তাহলে 221 বলি, সরি 121। তাহলে যে ক্লাবের সদস্য সংখ্যা যদি 121 জন থাকে এবং 121 টাকা করেই দেয়, তাহলে কত টাকা উঠবে, 14,641 টাকা উঠবে। চাইলে তোমরা কি করতে পারো, 121কে 121 দিয়ে গুণ করে নিতে পারো, দেখবে 14,641 চলে আসবে, বা ক্যালকুলেটারেও দেখে নিতে পারো। চলো পরবর্তী অঙ্কে চলে যাবো। পরবর্তী অঙ্ক কি দিয়েছে, 4 নাম্বার, যে 10 মিটার ছিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব হলে 21টি প্যান্ট বানাতে 10 মিটার ছিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব হয়। তাহলে 21টি প্যান্ট বানাতে কত মিটার ছিট কাপড় লাগবে? ঐকিক নিয়ম, সাধারণ ঐকিক নিয়ম, একদম সিম্পল ঐকিক নিয়ম দিয়েছে। তো কীভাবে করবো দেখো, তোমাকে দেখতে হবে কোশ্চেনে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মনে রাখবে যে কোশ্চেনে কি জানতে চাই সেটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে। ঠিক আছে, কি জানতে চেয়েছে দেখো, কত মিটার ছিট কাপড় লাগবে, তাহলে আমাদেরকে কাপড়টাকে লাস্টে রাখতে হবে, শেষের দিকে। তাহলে বাঁ দিকে কি রাখতে হবে, বাঁ দিকে তোমাকে প্যান্টের সংখ্যা রাখতে হবে। তাহলে 5টি প্যান্ট বানাতে আমাদের লাগছে কত, 5টি প্যান্ট বানাতে 10 মিটার লাগছে কাপড়, 10 মিটার। তাহলে একটি প্যান্ট বানাতে কত লাগবে, 10/5 হয়ে যাবে ঐকিক নিয়মে। 5টি প্যান্ট বানাতে যদি 10 মিটার কাপড় লাগে, তাহলে একটি প্যান্ট বানাতে কম কাপড় লাগবে, তাহলে কম হলে নিচে বসে যায়। আচ্ছা, আমাদের জানতে চাইছে 21টি প্যান্ট বানাতে কত লাগবে, তাহলে 21টি প্যান্ট বানাতে কত লাগবে, 10/5 তো আছেই, এর সাথে গুণ হয়ে যাবে আমাদের 21। এবার কাটাকুটি, 5 দুগুণে 10, তাহলে 21 দুগুণে হচ্ছে 42, তাহলে 42 মিটার হয়ে যাবে কি, 42 এম ফর মিটার, 42 মিটার লাগবে কাপড় আমাদের, যেটা অপশান আমাদের বিতে রয়েছে। বোঝা গেল? একদম সাধারণ ঐকিক নিয়ম। পরীক্ষাতেও কিন্তু ঐকিক নিয়ম যেমন আমরা ছোটোবেলায় শিখেছি, যে সেই লিখা 5টি প্যান্ট বানাতে কাপড় লাগবে, অত কিছু লেখার একদমই দরকার নেই, যেহেতু তোমাদের পরীক্ষায় শুধুমাত্র অঙ্কের ক্যালকুলেশনটা করতে হবে, শুধুমাত্র 4খানা অপশান থাকবে, সেগুলোর মধ্যে যেটা ঠিক হবে সেটা ঠিক করতে হবে। তো অঙ্কটা তোমরা যত শর্টকাটে, কোনো ভাষা লেখার দরকার নেই, নিজের বোঝার মতো সংখ্যাগুলো লিখলেই হবে, কারণ এই অঙ্ক কেউ দেখবে না, শুধুমাত্র নিজের বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 5 নম্বর, যে 9,602 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তো কিভাবে করব আমরা, দেখো একদম আমি সোজা করে বলবো। তো এটা যেটা করব, এটারও কিন্তু আমরা করে নেব বর্গমূল। ঠিক আছে, বলেছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই জন্য এটার করে নিতে হবে বর্গমূল। তাহলে আগেরটা যেভাবে আমরা সেম ওয়েতে করবো, আগেরটা যেভাবে একটা অঙ্ক বর্গমূল করলাম, কি বলেছিলাম, প্রথমে সংখ্যাটা লেখার পরে ডান দিক থেকে জোড়া জোড়া করে আমরা দাগ দিলাম। তাহলে দেখো জোড়া জোড়া যখন দাগ দিবে তখন দুটো করে সংখ্যা কাউন্ট করতে হবে, মানে বর্গমূলের নামটা যেরকম 1 1 1, তারপর তোমার 2 2 4, আমি আর লিখছি না, এই নামটা আশা করছি তোমরা বর্গমূল জানো বলে আর বলছি না। 3 3 9, তারপর তোমার 4 4 16, তারপর তোমার 5 5 25, এরকমভাবে চলতে থাকলো। ঠিক আছে, আমি আর লিখছি না। তো এখানে কত দিয়ে দেবো আমরা, দেখো এটাকে আমরা যেটা দিতে হবে, এটাকে বড় সংখ্যা দিয়ে দিতে হবে, 8 দিয়ে দিতে হবে, না 8 দিয়ে তো নয়, 9 দিয়ে দিতে হবে, 9 9 81 চলে যাবে।
9 9 কত হবে 81 হলো। এবার কি করতে হবে বিয়োগ, 6 থেকে 1 বাদ দিলে 5, 9 থেকে 8 বাদ দিলে 1, 15 হলো। এবার আমাদের ভাগের ক্ষেত্রে একটা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা নেমে যাবে, হলো। এবার বাঁ দিকে কি করব, এইখানে যে সংখ্যাটা লেখা আছে কত 9, 9কে 2 দিয়ে গুণ করতে হবে, 9 দুগুণে কত হয় 18, 9কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 9 দুগুণে 18, তাই তো? তাহলে এখানে আমরা 18 লিখে নেব। এবার কি করতে হবে, যে নিয়মটা বলেছিলাম সেটা, 18র পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, নিচেও একটা সেম সংখ্যা বসাতে হবে, যাদের গুণ করে যে উত্তরটা পাবো সেটা এইটার কাছাকাছি সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে তোমরা 18কে গুণ করে করে দেখবে, এটা যদি 18কে 8 দিয়ে দাও তাহলে আমাদের এটা চলে আসবে। দেখো 8 দিয়ে যদি আমরা দিই তাহলে 8 8 64, 4 হাতে থাকছে 6, তোমার 8 8 64, আবার 64 আর 6 70, শূন্য হাতে থাকছে 7, 8কে 8 আর সাথে 15, আমরা পেলাম 1504, যেটা কিন্তু এটার থেকে বড় সংখ্যা। তো আমরা 1504ই লিখছি। দেখো অঙ্ক আমি বলি, সব বলবো তোমাকে, আগে লিখে নিই 1504। তাহলে আমরা কিন্তু বর্গমূলের ক্ষেত্রে উপরে ছোট এবং নিচে বড় সংখ্যা দিয়ে কখনোই দিতে পারি না, কিন্তু আমাদের এই অঙ্কটা যেরকম দিয়েছে সেই জন্যে কি বলেছে জানতে চেয়েছি। দেখো যে এই 9200 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এইখানে আমরা যে গুণ করে, মানে এখানে তাহলে কি হলো, এটা 8 দিয়ে দিলাম, আমরা এখানেও 8 দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে 98 হয়ে গেল আমাদের বর্গমূল। কিন্তু আমাদের বর্গমূল জানতে চাইনি, আমাদের কি জানতে চেয়েছে, যে এই সংখ্যাটা যেটা আছে 9602 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমাদের কিন্তু 8 দিয়ে অ্যাকচুয়ালি এটা যাচ্ছে না, আমরা 8 দিয়ে দেখেছি গুণ করে, যে গুণ করলে হচ্ছে আমাদের 1504, কিন্তু আমাদের অঙ্কে কত আছে 1502 আছে। তাহলে কতটা কম আছে এখান থেকে, 1504 থেকে 1502 কত কম, 2 কম না। 1502 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত পাবো, 1504 পেয়ে যাব। তাহলে 2 আমাদের কত হচ্ছে, 2 আমাদের কম হচ্ছে। তাহলে 2 আমাদের কি করতে হবে, যে 9602 এই সংখ্যাটার সাথে 2 আমাদেরকে যোগ করে নিতে হবে। তাহলে তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, মানে ভাগটা আমাদের 188 দিয়ে চলে যাবে, মানে তোমার 188, এটা ভাগটা সুন্দর মিলে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশান বি 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্ক দেখে নেবো। পরবর্তী কোশ্চেন দেখো, এটা খুব ভালো একটা বিভাজ্যতার নিয়ম দিয়েছে। আমি কিন্তু আগে তোমাদের যখন সংখ্যা তত্ত্বের একটা ক্লাস করিয়েছি, প্রথম ক্লাসটা, সেখানে কিন্তু একদম তোমাদের 2 থেকে শুরু করে 11 পর্যন্ত কোন সংখ্যা কত দিয়ে ভাগ যায় একদম বিস্তারিতভাবে করে দিয়েছি, যেটা দেখার পরে তোমাদের আর কিন্তু সারা জীবনেও আর ভুল হবে না, যে 2 থেকে একদম 11 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে কোন সংখ্যাটা কত দিয়ে ভাগ যায় সেই বের করার নিয়ম শিখিয়ে দিয়েছি। যারা দেখোনি এখনো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সংখ্যা তত্ত্বের ফার্স্ট ভিডিওটা দেখে আসতে পারো। সেখানে কিন্তু 2 থেকে বিভাজ্যতার নিয়মটা সুন্দরভাবে বোঝানো আছে। তো এখানে আমরা শুধু 11 বিভাজ্যতার নিয়ম আমি তোমাদেরকে বলে দেবো। তো বিভাজ্যতার নিয়মটা না জানলে তোমরা কিন্তু এই ভাগ করে এর সমাধান করতে যদি চাও এমনি বেসিক নিয়মে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু কভার হয়ে যাবে, পরীক্ষাও টাইম কিন্তু চলে যাবে এবং অ্যান্সার করতে পারবে না। তো এইগুলোর ক্ষেত্রে তোমাদেরকে বিভাজ্যতার নিয়ম অবশ্যই মুখস্থ করতে হবে এবং জানতে হবে। তো এটা কিভাবে করব আমরা, দেখো যে সংখ্যাগুলো দিয়েছে, কোশ্চেনটা ভালো করে সবসময় তোমরা কি করবে, এখন যেহেতু এমন কোশ্চেন দিচ্ছে যে কোশ্চেন যদি ভালো করে না পড়ো তাহলে অ্যান্সার ভুল করে আসার সম্ভাবনা বেশি। কীরকম কোশ্চেন দেখো দিয়েছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যায় না জানতে চেয়েছে। এই নাটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে, তাড়াহুড়োতে অনেকে পুরো কোশ্চেন না পড়ে অ্যান্সার করতে চাও, যার ফলে ভুল হয় বেশি। তো কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যায় না। তো 11 বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে কি করতে হবে, দেখো আমি এক এক করে দেখাই। প্রথম আমরা এই অপশানে চলে আসছি, এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায় কি না তার নিয়মটা আমরা দেখে নেব। তো আমরা কি করে করব, এর নিয়ম হচ্ছে তোমার একটা করে বাদ দিয়ে সংখ্যাগুলোকে যোগ করতে হবে। মানে আমরা যদি এই সংখ্যাটা ধরি তাহলে কিভাবে লিখব, 9 লিখলাম, যোগ দিলাম, 6 বাদ দিয়ে আবার 2 লিখব, আবার বাদ দিয়ে একটা করে বাদ দিলাম, দিয়ে 3টেকে যোগ করলাম, ঠিক আছে। একটা করে বাদ দেবো, দিয়ে আমরা কাউন্ট করব, মানে কি রকম দেখো, 9 9 লিখলাম আমরা, 2 লিখলাম আমরা, 4 লিখলাম আমরা, শূন্য হবে না, এখানে শূন্য হবে না তোমার। দেখো ভালো করে বুঝে নাও, আমি সংখ্যাটা একবার লিখি এখানে, তাহলে ভালো বোঝাতে পারবো। আছে কি 9
6 2 0 4 9। ভালো করে একদম শিখে নাও, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি 11 বিভাজিত নিয়ম দিয়ে অঙ্ক আসে যেন একদম মিস না যায়। তো এটার 11 বিভাজিত নিয়ম হচ্ছে অল্টারনেটিভ, মানে একটা করে বাদ দিয়ে সংখ্যাগুলোকে যোগ করতে হবে। মানে কীরকম, 9 নিলাম, 2 নিলাম আর 4 নিলাম। এখানে লিখছি আমি 9 2 আর 4, এগুলোকে যোগ করব। যেটা পাবো, যেগুলোকে বাদ দিয়েছি সেগুলোকে পাশে লিখবো। কী বাদ দিয়েছি, 6 0 আর 2। তাহলে প্রথমে বাঁ দিকে আমরা এগুলোকে লিখলাম আর পাশে আমরা এগুলোকে লিখবো, যে 6 0 আর 9। দিয়ে কী করবো, এই বাঁ দিকের সংখ্যা এই তিনটেকে আমরা যোগ করব। কত পাচ্ছি দেখো, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, 15 পেলাম। আর এদিকে দেখো 6 0 আর 9, এটাকেও যোগ করব। দিয়ে কত পেলাম, 9 আর 6 হচ্ছে 15। দিয়ে দুটোকে বিয়োগ করব। দিয়ে বিয়োগ করার পরে ভালো করে শোনো কি বললাম, তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে একটা একটা করে বাদ দিয়ে এরকম অল্টারনেটিভ করে প্রথম থেকে একটা করে বাদ দিয়ে সংখ্যাগুলো নেব, দিয়ে বাঁ দিকে আমরা সেটাকে লিখব। তারপরে আবার একটা করে বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে আমরা এদিকে লিখবো এরকমভাবে। দিয়ে দুটোকে বিয়োগ করব। বিয়োগ করে যদি আমাদের কি হয়, 0 পাই অথবা 11 পাই বা 11 তোমার গুণিতক পাই, তাহলে কি হবে, সেই সংখ্যাটা একদম চোখ বন্ধ করে বলতে পারবে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটা দেখো আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়ে গেল, আমরা 0 পেয়ে গেলাম। 0 অথবা 11 গুণিতক যদি পেয়ে থাকি তাহলে সেটা হয়ে যাবে 11 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটা। তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে চাইলেও দেখতে পারো, এটা আরামসে 11 দ্বারা ভাগ চলে যাবে। চলে আসছি দ্বিতীয় কোশ্চেনে। এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে কিভাবে বুঝবে, একই নিয়ম। তাহলে আমরা কি করব, 9 4 আর 9 গেল, 4 গেল আর 1 গেল, এই তিনটাকে আমরা যোগ করবো এদিকে। এদিকে বাকি থাকলো কি, 7 0 আর 7। দিয়ে বাঁ দিকের যোগ আর ডান দিকের যোগ দুটোকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 9 1 10 আর 4 14 হচ্ছে এই বাঁ দিকে, আর ডান দিকে 7 আর 7 14 হচ্ছে। তাহলে 14 থেকে 14 বাদ দিলে আমরা কত পাবো, 0 পাবো। তাহলে আমরা এটা বলতে পারবো এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমটা গেল 11 দ্বারা বিভাজ্য, দ্বিতীয়টাও 11 দ্বারা বিভাজ্য। এবার তৃতীয় চতুর্থ চেক করব। তৃতীয়টাকে দেখো চেক করব কিভাবে, সেম 9 লিখবো, তাহলে 9টা গেল, একটা বাদ দিয়ে 8 লিখবো, তারপরে আবার একটা বাদ দিয়ে 6 লিখবো, এগুলোকে যোগ করব। আর ডান দিকে থাকবে আমাদের 8, এই যে নিচে যেগুলো দাগ দিচ্ছি 8, এই 8 আর এই 8, এই তিনটাকে যোগ করব। নিয়ে যেটা পাবো সেই দুটোর বিয়োগ করে দেবো। তাহলে 9 আর 8 কত হচ্ছে, 17, 17 আর 6 কত, 17 আর 6 তোমার 24 নাকি না 23 হচ্ছে, 17 আর 6 হচ্ছে 23। তাহলে বাঁ দিকে আমরা পাচ্ছি 23 আর ডান দিকে 3 8 24, তাহলে 24 পেয়ে যাচ্ছি। তাহলে এটা যদি আমরা মানে বিয়োগ, মানে কি বিয়োগ সবসময় যদি দেখো দুটোকে আমরা দুটো করতে হবে বিয়োগই, কিন্তু যদি বড় সংখ্যাটা আগে এই ডান দিকে থাকে তাহলে দুটোর পার্থক্য বের করে নেবে। তাহলে 24 থেকে 23 বাদ দিলে আমরা কত পাবো, বা যদি বিয়োগই করো, দেখো আমরা বিয়োগই করছি বেশ, তাহলে বিয়োগ করলে -1 পাবো। 24 থেকে 23 বিয়োগ করলে বীজগণিতিক নিয়মে আমরা -1 পেয়ে যাবো। কিন্তু তো -1 পেলে সেটা শূন্যও নয় আবার 11 গুণিতকও নয়, তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আর পরবর্তী অপশান চেক করার দরকার হবে না, আমাদের এটাই কিন্তু হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? চাইলে তোমরা এটাও ক্যালকুলেটারে চেক করে দেখে নেবে আরামসে, কিন্তু যে নিয়ম দুটো বললাম এইটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রেও করবে, দেখবে চলে আসবে। তাহলে আমাদের জানতে চেয়েছে 11 দ্বারা ভাগ করা যায় না কোনটা, তাহলে আমাদের অপশান এ 11 দ্বারা ভাগ করা যায়, অপশান বি আমরা চেক করলাম 11 দ্বারা ভাগ করা যায়, এবং অপশান সিও 11 দ্বারা ভাগ করা যাবে। তাহলে অপশান ডিটাও 11 দ্বারা ভাগ করা যাবে, তাহলে অপশান সিটা আমাদের 11 দ্বারা ভাগ করা যাবে না, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, একটা সমীকরণ দিয়েছে, এটা একটা বীজগণিতের অঙ্ক দিয়ে দিয়েছে। খুব সোজাই অঙ্ক। দেখো কি হয়, বীজগণিত নিয়মে আমরা অঙ্কটা ফার্স্ট একবার লিখে নিচ্ছি। এখানে আমাদের আছে 3x + 7 সমান হচ্ছে 22। একদম বীজগণিতে সোজা সব থেকে অঙ্ক। তো বীজগণিত যারা করনি বা যাদের অঙ্ক ছিল না, মাধ্যমিক পর্যন্ত অঙ্ক ছিল, তারা কিন্তু অঙ্কে একদমই ভয় করবে না, যে তোমাদেরকে অ্যান্সার করে আসতে হবে। আমি একদম এমন করে বলবো যাতে তোমাদের একটা অঙ্ক শিখলে পরবর্তী ক্ষেত্রে সেম টাইপ যদি অঙ্ক আসে যাতে তোমরা একদম করে আসতে পারো। তো দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা কি, 3x + 7 সমান হচ্ছে 22 বা 22। তাহলে বীজগণিতিক নিয়মে যখন সমাধান করতে বলেছে নিম্নলিখিত সমীকরণটি সমাধান করুন,
তাহলে সমাধানের ক্ষেত্রে মনে রাখবে যে এক্স টার্মযুক্ত যে পদগুলো থাকবে সেটাকে বাম দিকে রাখতে হবে, আর বাকি পদগুলোকে সমানের ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা দেখো 3x-টা বাঁ দিকেই রাখবো, ঠিক আছে। ডান দিকে আমরা সমান দিলাম, ডান দিকে দেখো আমাদের 22 ছিল, 22টা রেখে রাখলাম। এবার বাঁ দিকে আছে দেখো 7, 7-এর আগে কি চিহ্ন আছে? প্লাস। মনে রাখবে যে কোনো সংখ্যা যদি সমানের একদিক থেকে আরেক দিকে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দেখো +7 আছে, তাহলে সমানের ওইদিকে চলে গেলে এটা হয়ে যাবে -7। ঠিক আছে, এই নিয়মটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে যে কোনো সংখ্যার যদি দিক পরিবর্তন হয় তাহলে কিন্তু চিহ্ন পাল্টে যায়। তাহলে এদিকে কি হবে? তাহলে আমরা পাচ্ছি দেখো 3x এদিকে নিচে, তাহলে 22 থেকে 7 বাদ দিলে আমরা কত পাবো? 15। তাহলে 3x সমান পেয়ে গেলাম 15। তাহলে x সমান আমরা কত পাবো? x সমান হয়ে যাবে 15 থাকবে উপরে, আর নিচে নেমে যাবে 3টা দিয়ে কাটাকুটি। 3 1-কে 3, 3 5-এ 15। তাহলে আমরা কত পেলাম? 5। তাহলে x সমান আমরা পেয়ে গেলাম 5। তাহলে নির্ণয় সমাধান x সমান হয়ে যাবে 5, যেটা আমাদের অপশান এ তে রয়েছে, দেখো সঠিক উত্তর। তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। তাহলে সমীকরণ টাইপের যদি কোনো কোশ্চেন আসে তোমরা এরকমভাবে সমাধান করে দেবে। চলো পরবর্তী দেখো কি কোশ্চেন আছে। পরবর্তী একটা খুব ভালো কোশ্চেন ছিল, দেখো কি দিয়েছে। এটা ত্রিভুজ সম্পর্কে তোমাদের জানতে হবে যে একটা ত্রিভুজ সম্পর্কে কোন কথাটি সঠিক নয় কিন্তু জানতে চেয়েছে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু পুরো কোশ্চেন না পড়ে অ্যান্সার করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তো দেখো আমাদের যেগুলো বলে দেওয়া আছে সেগুলো কোনগুলো সঠিক। দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, একদম নিশ্চিত। হ্যাঁ, সবসময়ের জন্য ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মনে রাখবে এটা। আর কি হয়? যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে বেশি হয়। হ্যাঁ, এটা তো ত্রিভুজের নিয়ম। যদি তুমি ত্রিভুজ আঁকতে যাও মনে রাখবে ত্রিভুজের যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে, ঠিক আছে, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় মানে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সবসময় কি হবে? বেশি হবে, আর নাহলে কিন্তু ত্রিভুজ হবে না। তোমরা যে কোনো 3টে বাহু নিয়ে দেখবে চেক করে এই নিয়মটা খাটছে কি খাটছে না। যদি তোমার এই নিয়মটা না খাটে তাহলে কিন্তু ত্রিভুজ আঁকতেই পারবে না। এটা হচ্ছে ত্রিভুজ আঁকার নিয়ম। ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমাদেরকে বি নিয়মটা জানতেই হবে, ঠিক আছে। তারপরে আসছে কি? যে কোনো দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের চেয়ে বেশি। হ্যাঁ, এটাও একদম ঠিকই আছে। মানে দেখো আমি একটা উদাহরণ নিয়ে নিই তাহলে বুঝতে পারবে। মনে করো একটা ত্রিভুজের 3টে কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তোমার সমবাহু ত্রিভুজ। তাহলে কি হবে? 3টে কোণই 60 ডিগ্রি করে হবে, তাই না? এবার আমাদের জানতে চেয়েছে বলেছে যে যে কোনো দুটি কোণের সমষ্টি। তাহলে আমরা দুটোকে যদি যোগ করি 60 আর 60 কত হবে? 120 হয়ে যাবে। এবার কি বলেছে যে যে কোনো দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণটির চেয়ে বড়। হ্যাঁ, 60-এর থেকে 120 একদম বড়, অবশ্যই বড়। তাহলে আমাদের এ বি এবং সি তিনটেই কি আছে? ঠিক রয়েছে। এবার কি বলেছে যে বাহুগুলি পরস্পর সমান্তরাল নয়, একদমই ঠিক। বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলে ত্রিভুজ হবে না। তাহলে আমাদের ত্রিভুজ সম্পর্কে ডি যে বক্তব্যটা দিয়েছে সেটা কিন্তু সঠিক নয়। কেন? কারণ যদি সমান্তরাল হয় তাহলে ত্রিভুজ কি করে হবে? ত্রিভুজ মানে তো এরকম হয়, এটাকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তো যদি সমান্তরাল মানে কিরকম? মানে একটার সাথে আরেকটা এরকম থাকবে, তাহলে সমান্তরাল। বা এরকম থাকবে, মনে করো এক রেল লাইন মনে করো, সবসময়ের জন্য সমান্তরাল কখনো কি মিলে যায়? মিলে গেলে একবারে অ্যাক্সিডেন্ট। সেরকম এখানে ব্যাপার। তো ত্রিভুজ হতে গেলে সমান্তরাল হলে তো ত্রিভুজ কখনোই সম্ভব হবে না। তো আমাদের ডি বক্তব্যটি তাহলে ভুল। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী দেখো 9 নাম্বার কি কোশ্চেন ছিল যে প্রত্যেক মাসে 30 দিন, প্রত্যেক সপ্তাহে যদি 7 দিন থাকলে তোমার 11 মাস 7 সপ্তাহে কত দিন হবে? তো এটা একদম তোমাকে গুণ করেই হিসাব করতে হবে। আমাদের বলেছে যে এক মাসে, প্রত্যেক মাসে মানে এক মাসে 30 দিন আর এক সপ্তাহে 7 দিন। আমরা তো জানি, তবুও এটা যেটা ডাটা বলে দিয়েছে কোনো কোনো মাসে 31 দিন, সেটা ধরলে হবে না কিন্তু। ঠিক আছে, আমাদের বলেই দিয়েছে যে আমাদেরকে কোনো কোনো মাস আবার 28 দিনে, তাহলে সেগুলো কিন্তু ধরলে হবে না। প্রত্যেক মাস, প্রত্যেক মাসে 30 দিন এবং প্রত্যেক সপ্তাহে 7 দিন যদি থাকে তাহলে 11 মাস 7 সপ্তাহে কত দিন হবে বার করতে হবে। তাহলে এক মাসে যদি 30 দিন থাকে তাহলে 11 মাসে কত দিন পাবো আমরা? 30কে করতে হবে 11 দিয়ে গুণ, আমরা গুণ করে নেবো। 30কে 11 দিয়ে গুণ, 30 একে 30 বসে যাবে এখানে, আর নিচে দেখো আবার গুণ হবে 30 একে 30, তাহলে কত হয়ে যাবে? 330 দিন আমাদের এখানে পেয়ে যাচ্ছি। যে তাহলে 11 মাসে কত দিন? 330 দিন আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে। 11 মাসে 330 দিন হচ্ছে। আর 7 সপ্তাহে কত দিন হবে? এক সপ্তাহে যদি 7 দিন হয়ে থাকে আমাদের, তাহলে 7 সপ্তাহে কত হবে? 7 গুণিত 7,
তাহলে 7 7 49 দিন হয়ে যাবে। তাহলে 49-এর সাথে আমাদের করতে হবে 330-এর যোগ করে নেবো আমরা 9, 4 আর 3 হয়ে যাবে 7 আর 3, তাহলে 379 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। একদম সোজা অঙ্ক ছিল। চলো পরবর্তী অঙ্ক দেখে নেবো। পরবর্তী দেখো আবার একটা জ্যামিতি থেকে অঙ্ক দিয়ে দিয়েছি। জ্যামিতি থেকে কিন্তু কোশ্চেন আসছে, আমি চেষ্টা করছি যে জ্যামিতির নয় একটা ম্যারাথন ক্লাস তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, স্পেশাল ক্লাস করিয়ে দেবো, যেটা জ্যামিতি রিলেটেড যত কোশ্চেন যেরকম টাইপের হয় একদম সোজা সোজা, যাতে জ্যামিতি থেকে কোশ্চেন এলে যাতে তোমাদের বাদ না যায়। তো বা তোমরা জ্যামিতি রিলেটেড যে যত যেরকম টাইপের একদম সোজা সোজা যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষা পড়ে সেরকম টাইপ যদি সময় পাচ্ছি তো একটা করিয়ে দেবো। পরীক্ষা যেহেতু তোমাদের খুব কাছে, হুগলি জেলা থেকে যারা দেখছো তাদের জন্য বলছি, অন্য জেলার ক্ষেত্রে এখন নোটিফিকেশান বেরোয়নি। তো দেখো 10-এর অঙ্কটা কীভাবে করবো আমরা, বলেছি একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, তাহলে বৃত্তের পরিধির মান কত? তাহলে যারা জ্যামিতি সম্পর্কে একটুও না জানো তাদের জন্য দেখো, তাদের জন্য ছবিটা দেখো ফার্স্টে। মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে, গোল এরকম। বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? তাহলে এই বৃত্ত আঁকতে গেলে এই যে কেন্দ্র, এটাকে এই যে আমি ডট দিলাম এটা হচ্ছে কেন্দ্র, এটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধির উপর এই যে দাগ, এটা এটা হচ্ছে পরিধি, পরিধির ওপর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে, এটার মান আমাদের বলে দিয়েছে 7। তো সবসময় বৃত্তের ক্ষেত্রে তোমাকে ব্যাসার্ধ বের করে অঙ্ক করতে হবে। ব্যাসার্ধ মানে এর মান হচ্ছে, ব্যাসার্ধকে আর বলে ডিনোট করা হয়, এটা হচ্ছে আর। তাহলে এর আর এর মান কত? এর আর এর মান আমাদের 7 বলে দেওয়া আছে, ঠিক আছে। এইখানে যেটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে সেটা হচ্ছে পাই বলে একটা জিনিস হয়, এরকম ফর্মুলাতে আমি তোমাদেরকে বলছি পরে। তো এর মানটা হচ্ছে 22/7, ঠিক আছে। যদি ভগ্নাংশে লিখতে চাও তোমরা, অনেক জায়গায় বেশিরভাগ ভগ্নাংশেই হয়, আর যদি দশমিকে বসাতে চাও তাহলে পায়ের মান হচ্ছে 3.14, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, পায়ের মান এটা। আমাদের জানতে চাইছে বৃত্তের পরিধির মান কত। তা পরিধির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2π/r। এটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের ফর্মুলা। তোমরা যারা যারা শুধু ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে রাখবে, তাহলে কিন্তু ভুল হবে না। পরবর্তী এরকম টাইপ যদি অঙ্ক আসে তাহলে নিজেরা করে আসতে পারো যাতে, তাই জন্য আমি এত কিছু বলছি একটা অঙ্কের ক্ষেত্রে ভেঙে ভেঙে। তো দেখো আমরা পরিধির মানটা কীভাবে বের করবো, তাহলে 2 বসালাম, পায়ের জায়গায় আমাদের বসাতে হবে কত? এই মানটা কিন্তু পায়ের জায়গায় বসিয়ে দিতে হবে, 22/7। তো আমরা বসিয়ে দিলাম এখানে। আর আর এর মান তো দেখো বলেই দেওয়া আছে, এই 7টা হচ্ছে আমাদের আর এর মান, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো 7 7 আমাদের এমনি কেটে যাচ্ছে, 22 দুগুণে হয়ে যাচ্ছে 44 সেন্টিমিটার, 44 সেমি আমি লিখে দিলাম। তাহলে 44 সেমি হয়ে যাচ্ছে কি বৃত্তের পরিধি। বোঝা গেল? অনেক অঙ্কের ক্ষেত্রে দেখো আমি তাহলে তাহলে আশা করছি এটা এই অঙ্কটা বোঝা গেছে। তো দেখো আমি একটু মিটিয়ে দিচ্ছি। অনেক অঙ্কের ক্ষেত্রে কি হয়, তোমাদের এখানে ব্যাসার্ধ না বলে অঙ্কটা একটু কঠিন করে এখানে ব্যাস দিয়ে দেয়। তাহলে তখন কিভাবে করবে? ব্যাস যদি দিয়ে দেয় তাহলে তোমাকে আর বার করার জন্য ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বেরোবে? ব্যাসার্ধ বেরোবে, ঠিক আছে। যদি আমাদের অঙ্কে এখানে তোমাদের ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দেয়, তোমাকে তোমাকে এই অঙ্কটাই দিল মনে করো, দিয়ে বলে দিল বৃত্তের ব্যাস। আমি এত কিছু বলছি যাতে তোমরা এই অঙ্কটা যদি অন্য টাইপ মানে এরকম আসে যাতে তোমরা একদমই করে আসতে পারো। যে ব্যাস মনে করো তোমাকে দিয়ে দিল 14 সেমি লিখে দিয়েছে, এই অঙ্কটাই পড়লো ধরো যে বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেমি, তাহলে বৃত্তের পরিধির মান বের করো। তাহলে কিভাবে করবে তখন? সবসময় তোমরা এই জায়গাটা দেখবে ব্যাসার্ধ দিয়েছে না ব্যাস দিয়েছে। যদি ব্যাস দিয়ে থাকে তাহলে ব্যাস কোনটা সেটা তো বলাই হলো না। আচ্ছা আমি ছবিটা আরেকবার এঁকে নিই। দেখো এইখানে ব্যাসার্ধ আর ব্যাস কোনটা আমি বলে দিই। এইটা হচ্ছে কেন্দ্র, এটা তো সকলে জানো। এইখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা 7 আমাদের বলেই দেওয়া আছে। এইখান থেকে পুরো যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের ব্যাস। এই পুরো দৈর্ঘ্য এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ব্যাস, মনে রাখবে। তাহলে এইটুকু আমাদের অর্ধেক, তাই জন্যে যদি পুরোটা 14 বলে দেয় তাহলে আমাদের পুরোটা যদি 14 বলে দেয় তাহলে এটা হবে 7, এইখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকু, এটাও হবে 7, 7 7 করে দুটো হবে 14। তাহলে ব্যাস যদি বলে দেয় তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাদেরকে এটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এই অঙ্কটায় যদি তোমাদের ব্যাস বলে দেয় দিয়ে অঙ্কটা করতে দেয় তাহলে প্রথমে কি করবে, এই আর সমান লিখে নেবে যে আর এর মানটা কি হবে, তাহলে তাহলে লিখতে হবে তোমাকে 14/2, তাহলে হয়ে যাবে 7। বোঝা গেল? তাহলে কঠিন করার জন্য সেম অঙ্কই ধরো থাকলো, এখানে
ব্যাসার্ধ কেটে দিয়ে এখানে দিয়ে দিল ব্যাস, আর বাকি একই থাকলো যে পরিধির মান বের করো। তাহলে পরিধির মান তো আমরা বের করলাম, পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, তাহলে হলো 2 গুণিত 22 7, এটা মনে রাখতে হবে পায়ের মানটা, আর এর মানটা 7 বসিয়ে দিলাম, 7 7 কেটে গেল, 22 দুগুণে 44 হয়ে গেল অ্যান্সার। এবার যদি বৃত্তের পরিধি না দিয়ে বৃত্তের ক্ষেত্রফল অনেক জায়গায় বের করতে চাই, তখন কি করব, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটাও আমরা জেনে নেব। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। তো তোমাকে যদি এটাই বৃত্তের ক্ষেত্রফল বের করতে দিত তাহলে কত হতো? তাহলে আমরা সেম পায়ের মানটা 22 7 তোমাকে বলে দিলে, অনেক সময় পরীক্ষাতে তোমাদের বলে দেয়, অনেক সময় বলে দেয় না, তো মনে রাখবে যে পায়ের মানটা 22 7 সব সময়ের জন্য, ঠিক আছে? এই মানটা বসিয়ে তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো পায়ের মানটা 22 7 বসালাম আমরা, আর এর মান কত 7, তাহলে এখানে আর এর স্কোয়ার আছে মানে কি হয়ে যাবে 7-এর, তাহলে এখানে হয়ে যাবে 7-এর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ পরের লাইনে আমরা কি লিখতে পারবো, 22 7 আমাদের তো প্রথমেই ছিল পায়ের মানটা, এখানে 7-এর স্কোয়ার মানে দুবার 7 লিখে, 7 স্কোয়ার মানে 7 গুণিত 7 এরকম ভাবে লিখে দেবে। এবার দেখো একটা 7-এর সাথে একটা 7 কেটে গেল, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, 7 দুগুণে 14 4, হাতে থাকছে 1, 7 দুগুণে 14 রাখে 15, 154 কি হবে, 154 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, সেন্টিমিটার হয় না, ক্ষেত্রফল যেহেতু তখন সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, বর্গ সেন্টিমিটার, বোঝা গেল? তাহলে এই অঙ্কটায় যদি ক্ষেত্রফল বের করতে দিত, যে বৃত্তের ক্ষেত্রফল বের করো, পরিধি বের করে দেয়নি, বলেছে বৃত্তের ক্ষেত্রফল বের করো, তাহলে এইভাবে আমরা করব। ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, পায়ের মান বসিয়ে দিলাম, আর স্কোয়ার মানে আর 7 গুণিত 7 করে দিলাম, গুণ করে দিলাম, অ্যান্সার চলে এলো। তো আশা করছি তোমাদের এরকম যদি বৃত্ত ওরিয়েন্টেড মানে বৃত্ত রিলেটেড ব্যাসার্ধ পরিধি এগুলো দেয় তাহলে তোমরা এবার বের করতে পারবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নেবো কি রয়েছে। পরবর্তী অঙ্ক দেখো আমাদের 11 নম্বর, যে একটি বলছি সরি, 1 কেজি চালের দাম হচ্ছে 56 টাকা এবং 1 কেজি ডালের দাম হচ্ছে 112 টাকা এবং 1 কেজি তেলের দাম 168 টাকা, তাহলে চাল ডাল ও তেলের দামের অনুপাত বের করতে হবে। তাহলে এরকম অঙ্ক থাকলে একদম সোজাই অঙ্ক দিয়েছে, তাহলে আমরা এত কিছু লিখবো না, এইটা লিখবো, এইটা লিখবো এবং এইটা লিখবো, তিনটে লিখে আমরা কি করব, আমরা তিনটে লেখার পরে সেটাকে অনুপাত করে নেবো, তাহলে আমরা কাটাকুটি করে নেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা লিখবো 56 = 112 কত হচ্ছে 168। তাহলে দেখো একটা এই অঙ্কটা কিন্তু কাটাকাটিটা কিন্তু একদম নিজের ব্যাপার, ঠিক আছে? কাটাকাটিটা তোমরা দেখা মানে দেখে দেখো, প্রথমে যদি আমরা প্রথমে কিন্তু বড় সংখ্যা দিয়ে কেটে যেতে পারে, এবার তোমরা যদি না কাটতে পারো তাহলে 2 দিয়ে কাটাকাটি করবে, 2 দিয়ে এটা কাটলে হবে 28 দুগুণে 56, আর এটা কত হবে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12 56, আর এটা হবে তোমার 2 দিয়ে কাটলে দেখো 8 দুগুণে 16 আর 4 দুগুণে হচ্ছে 8, এটা হলো। আবার এটা 2 দিয়ে কাটবে, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, আর তোমার কি হবে এখানে, এখানে হবে 42 দুগুণে হচ্ছে 84, হলো। এটা আবার কিন্তু কত দিয়ে কাটবে, আবার কিন্তু তোমার 2 দিয়ে আবার কেটে যাবে, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28 আর 21 দুগুণে 42, তাহলে 7:14:21, এটা আচ্ছা এখানে অ্যান্সার এটা 21 হবে, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, তো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, 7:14:21 ছিল এটা, এটা আমার একটু টাইপিং গন্ডগোল হয়ে গেছে, তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল? তাহলে আমাদের চাল ডাল ও দামের অনুপাত, তো অনুপাতেরও আমরা তোমার আজকে একটা ক্লাস করিয়েছি এবং মানে তোমার আগামী 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 বলছি গতকালকে আমাদের একটা ক্লাস হয়েছে অনুপাতের, এবং আজকেও একটা ক্লাস হয়েছে। তো তোমরা অনুপাতের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিও, অনুপাত রিলেটেড যত কোশ্চেন হয় সব একদম করে দিয়েছি, সেই ক্লাস দেখার পরে আমার মনে হয় আর অন্য কিছু দেখতে হবে না, অনুপাত থেকে কোশ্চেন এলে তোমরা ওই ক্লাস দেখার পরে একদম খুব সহজে করতে পারবে। চলো পরবর্তী আমরা দেখে নেবো। দেখো একটা কোশ্চেন কি আছে, খুব সোজা, যে একটি প্রতিষ্ঠানে 250 জন কর্মী আছেন, কর্মকর্তাদের 30% পুরুষ, তাহলে বাকিটা মহিলা, তাহলে সংস্থায় মহিলা কর্মকর্তার সংখ্যা কত? তাহলে দেখো পার্সেন্টেজের ক্ষেত্রে মনে রাখবে সবসময় 100%-এর ওপর কিন্তু সব কিছু হবে, ঠিক আছে? পার্সেন্টেজ বা শতকরার অঙ্কের ক্ষেত্রে আমি এই মুহূর্তে শতকরার বা আলাদা করে কিন্তু তোমাদের বেসিক ক্লাস, যাদের হুগলি জেলা থেকে যাদের পরীক্ষা খুব কাছে তাদের জন্য বলছি, যে বেসিক ক্লাস হয়তো করাতে পারলাম না, কিন্তু অন্যান্য জেলা থেকে যারা দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, একদম বেসিক থেকে আমরা
পরপর সিলেবাস অনুসারে যে একদম আমাদের সংখ্যাতত্ত্ব শুধুমাত্র শেষ হয়েছে এবং অনুপাত শেষ হয়েছে, বাকি আরও যে বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, একদম বেসিক থেকে ক্লাস করাবো। ঠিক আছে? তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, যে কর্মকর্তাদের 30% বলে দিয়েছে পুরুষ এবং বাকিরা মহিলা। তাহলে এখানে দেখো পুরুষ মেল, তাহলে যদি 30% পুরুষ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ফিমেল বা মহিলা কত হয়ে যাবে? মহিলা হয়ে যাবে 70%। কেন, কি করে 70% হলো? তাহলে পার্সেন্টেজ বা শতকরার ক্ষেত্রে সবসময় 100% হিসেবে ধরে হিসাব করবে। তাহলে মহিলা যদি 30% হয়, তাহলে আর কত পার্সেন্ট নিলে 100 হবে? এই পুরুষ যদি তোমার 30% হয়, তাহলে মহিলা আর আর কতজন নিলে তোমার 100% হবে? তাহলে 70% যদি নিয়ে নিই তাহলে 100 হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কে বলে দিয়েছে দেখো 30% মহিলা, সরি 30% পুরুষ বলে দিয়েছে, তাহলে মহিলা কত পার্সেন্ট হয়ে যাবে? মহিলা হয়ে যাবে আমাদের 70%। এটা এমনি মানে তোমাকে এমনি হয়ে যাবে, হ্যাঁ, এটা ধরে নিতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটা কিন্তু অনেক রকমভাবে করা যায়। তো 250 জন মোট কর্মকর্তা বলে দেওয়া আছে, তার আমাদের 30% যদি বের করি, তাহলে 250-এর 30% কী হয়? তাহলে 250 গণিত 30, 30% মানে 30-এর 100, তাহলে 250 গুণ 30 আর নিচে হয়ে যাবে 100। ওই যদি কাটাকাটি করো দেখো 0 0 কেটে যাচ্ছে, এদিকে 0 0 কাটছে, তাহলে 3 25 কত হচ্ছে? 75। তাহলে আমাদের বেরিয়ে গেল 75 জন কি? 75 জন হচ্ছে পুরুষ বা মেল, 75 জন মেল পুরুষ। ঠিক আছে? তাহলে বাকি যেগুলো থাকলো 250 জনের মধ্যে বাকি জন, তারা কি হবে? তারা হবে মহিলা। তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি, দেখো বিয়োগ করলে কি হবে? 5 আর কয় 10, 5 এ 10, সাথে থাকছে 1, 8 আর কয় 13, 8 আর কয় 15, 8 আর 7 15, সাথে থাকছে 1, 175 জন আমাদের। তাহলে যেটা বিয়োগ করে বেরোলো সেটা হচ্ছে কি? সেটা হয়ে যাবে মহিলা, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্ক দেখে নেবো কি আছে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, বলছে যে একটি দোকানে একটি জিনিসের দাম হচ্ছে 100 টাকা। যদি দোকানদার পণ্যটির ওপর 25% ছাড় দেয়, তাহলে সেই দোকানের জিনিসটির দাম কত হবে? তো এক্ষুনি বললাম যে শতকরা বা পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে সবসময় 100% ধরে অঙ্ক করবে। তো যদি পণ্যটির 25% ছাড় দেয়, তাহলে দাম কত হবে? 75%। মানে একদম ডাইরেক্টই বেরিয়ে যাবে। তো আমি দেখো অত কিছু বলছি না, আমি দেখাচ্ছি ভেঙে ভেঙে। যে একটা জিনিস মনে করো কিনতে গেছো দোকানে, তোমাকে দাম বলেছে 100 টাকা, যে দোকানদারকে বলছো যে না দাদা দাম বেশি বলছেন, একটু ছাড়টা দেন। তো সে বলছে ঠিক আছে দাদা, আপনি 25% আমি ছাড় দিচ্ছি, 25% ছাড় আছে জিনিসটার উপরে। বই কিনতে গেছো মনে করো, 25% ছাড় দিল, যে তোমাকে বললো যে 25% ছাড় আছে, তুমি বললে যে কত দাম? তাহলে দোকানদার তো হিসাব করে বলবে, তো আমরা এবার হিসাবটা শিখতে হবে। তো একটি জিনিসের দাম বলে দেওয়া আছে 100, ঠিক আছে, তার বলেছে তারপরে কি 25% ছাড় মানে কি? 25% ছাড় মানে হচ্ছে 25-এর 100, 25% মানে 25-এর 100 হয়ে যাবে। তাহলে 100 100 কেটে যাবে, তাহলে 100-এর 25% ছাড় মানে 25 টাকা ছাড় দেবে। ঠিক আছে? তাহলে জিনিসটার দাম ছিল কত টাকা? 100 টাকা, ছাড় দিলে কত? 25 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা নিবে? 100 থেকে 25 বিয়োগ করলে আমরা কত পাই? 5 আর কয় 10, 5-এ হাতে থাকছে 1, 3 আর কয় 10, 7-এ 75 টাকা তোমাকে দিতে হবে দোকানদারকে, তাহলে বইটা তোমাকে দিয়ে দেবে। তাহলে জিনিসটির দাম কত হবে? জিনিসটির দাম হবে 75 টাকা, যেটা তোমাদের অপশান সিতে রয়েছে, সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্ক দেখে নেবো, আরও অঙ্ক রয়েছে। আচ্ছা এইখানে দেখো পরবর্তী অঙ্কটা কি রয়েছে, যে একটি কার্যক্রমে একজন ছাত্রকে, এখানে 7 ছিল, এখানে যাই হোক টাইপে উঠেনি, 7টি গল্প পড়তে বলা হয়েছে। এখানে টাইপটা গন্ডগোল হয়েছে, ভুলভাল। 7টি গল্প পড়তে বলা হয়েছে, ছাত্রটি প্রতিটি গল্প পড়তে ব্যয় করে 10 মিনিট, মানে একটা গল্প পড়তে তার সময় লাগে 10 মিনিট। তাহলে ছাত্রটি সম্পূর্ণ কার্যক্রম মানে পুরো পড়তে কত সময় নেবে বা কত সময় লাগবে তার? খুব সাধারণ, একটা সোজা একদম দিয়েছে। তাহলে একটা গল্প পড়তে সময় লাগছে কত? 10 মিনিট, তাই না? যেখানে বলে দিয়েছে প্রতিটি গল্প বই পড়তে সময় লাগছে 10 মিনিট, অর্থাৎ প্রতিটি মানে একটি বই পড়তে সময় লাগছে 10 মিনিট। তাহলে তোমার 7টা গল্পের বই পড়তে হবে, তাহলে কত লাগবে? 10 গুণিত 7, তাহলে 7 10-এ 70 মিনিট লাগবে তার সময়। যেটা তোমাদের অপশান কোথায় রয়েছে দেখো,
অপশান এতেই রয়েছে, এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? একদম সোজা অঙ্ক ছিল। চলো পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এটা আবার জ্যামিতি থেকে দিয়েছে মনে হচ্ছে। একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ 40 ডিগ্রি হলে বাকি কোণগুলির মান কত হবে? তাহলে সমকোণী ত্রিভুজ মানে কিরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ মানে কিরকম ত্রিভুজ, দেখো আমি সমকোণী ত্রিভুজ এঁকে নিই একটু। এই হচ্ছে মোটামুটি তোমার ধরো সমকোণী ত্রিভুজ, তার কি হয় এই কোণটা সবসময়ের জন্য 90 ডিগ্রি বলে দিলেও, এই যে এখানে বলে দিয়েছে সমকোণী, কই সমকোণী, এটা মানে তোমাকে ধরে নিতে হবে এরকম, ঠিক আছে? এই কোণটা সবসময়ের জন্য হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ বলে দিয়েছে 40 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এইটা অথবা এটা যে কোনো একটা আমরা ধরে নিচ্ছি যে এইটাই 40 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে বাকি আমাদের বলে দিয়েছে যে এইটা যদি 40 ডিগ্রি হয়ে থাকে তাহলে বাকি এই কোণটা এবং এই কোণটা কত হবে। তো এইটা তো সবসময়ের জন্য সমকোণী হলে 90 হয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একটু আগেই আমরা বললাম কত হয়, সবসময়ের জন্য 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ 40 ডিগ্রি বলে দেওয়া আছে, আর সমকোণ হওয়ার জন্য এই কোণটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 0, 9, 4, 13, 130 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয়তো কত হয়, 180 ডিগ্রি। তাহলে 130 কী করতে হবে, 180 থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত পাবো আমরা, 50, যেটা হয়ে যাবে আমাদের এই কোণটার মান হয়ে যাবে কত, 50 ডিগ্রি। তাহলে আমাদের জানতে চেয়েছে যে সমকোণী ত্রিভুজে একটা কোণ যদি 40 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটা যদি আমাদের 40 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণটা এবং এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা 90 আর 50 হয়ে যাবে, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে 90 আর 50। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। চলো পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে, দেখো কি রয়েছে। এটা ঐকিক নিয়ম। একটি সেনা শিবিরে 40 জন লোকের 10 দিনের খাবার মজুত আছে, এমন সময় 20 জন সেনা চলে যায়, উক্ত খাবারে বাকি সেনাদের কত দিন চলবে জানতে চাই। তাহলে আমাদের কোশ্চেনে যেটা জানতে চাইবে সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে, ঐকিক নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে এরকমভাবে। তো দেখো আমাদের লোক সংখ্যা আর দিন দুটো দিয়ে হবে ঐকিক নিয়মটা। তাহলে লোক সংখ্যাটাকে বাঁ দিকে রাখবো আর দিনটাকে ডান দিকে রাখবো, কেন, কারণ দিনটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো বলেছে যে 40 জন লোকের কি হয়েছে, মজুদ খাবারে চলছে 10 দিন, দিয়ে কি হয়েছে পরবর্তী ক্ষেত্রে 20 জন তোমাদের ওই সেনা শিবির থেকে পালিয়ে গেছে। মনে করো 20 জন বিয়োগ করে দিলাম, তাহলে কতজন থাকছে এখন, 20 জন। তাহলে এই 20 জন লোকের আর কতদিন চলবে, যে খাবার আছে পড়ে সেই খাবারে কতদিন চলবে, এটা ঐকিক নিয়ম বের করতে হবে। তাহলে খুব সোজা, দেখো আমি এখানে মানে ঐকিক নিয়ম তো আমরা সেই ছোটোবেলাকার মতো আর লিখবো না। তাহলে 40 জন লোকের মজুদ খাবারে চলছে 10 দিন। তাহলে একজন লোক যদি সেই খাবারগুলোই খায় তাহলে কি হবে, বেশি দিন ধরে খাবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেশি দিন ধরে খাবে, এই জায়গাটা বোঝো ভালো করে, যে 40 জন লোকের যদি 10 দিন মজুদ খাবারে চলে তাহলে একজন লোকের কি হবে, আরও বেশি দিন ধরে চলবে, তাহলে হবে 10 × 40, এতদিন লাগবে। আর আর কি হবে, 20 জন যদি ধরো সেই খাবারটা খায় তাহলে কি হবে, এখানে 20 জন লোকের তাহলে কতদিন চলবে, তাহলে হয়ে যাবে 10 × 40 আর নিচে হয়ে যাবে আমাদের 20, দিয়ে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে 20 × 2 = 40 হলো, তাহলে 10 × 2 = 20 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 20 জন লোকের কতদিন চলবে, 20 জন লোকের 20 দিন ওই খাবারে চলবে, যেটা অপশান সিতে রয়েছে, সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল ঐকিক নিয়মটা, একদম সোজা অঙ্ক ছিল। তো এইখানেও আমরা যদি ডাইরেক্ট করতে চাই, দেখো এটা অঙ্ক না কষেই করা যাবে, যে 40 জন লোকের, দেখো 40 জন লোক যদি খাচ্ছে তখন লাগছে 10 দিন, তাহলে লোক যদি অর্ধেক হয়ে যায়, ও সরি লোক অর্ধেক হয়ে গেলে এটা 5 হয়ে যাবে, কিন্তু 5 কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে আমাদের 10 বোঝা গেল, আশা করছি বোঝা গেছে, মৌখিকভাবে করা যাবে না, এটা অঙ্ক কষেই করতে হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের যে 16খানা কোশ্চেন, যেগুলো গুরুত্বপূর্ণ খুব আমাদের এই সাম্প্রতিক যারা দেখছো এই পরীক্ষার জন্য, বিশেষ করে তাদের হুগলি জেলা থেকে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি একদম ভেঙে ভেঙে সব অঙ্ক বললাম যাতে তোমাদের নতুন যারা, যাদের বুঝতে একদমই অসুবিধা না হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এছাড়া তোমাদের এর আগে কিন্তু রচনার ক্লাস, তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর অবস্থান এর ক্লাস, ম্যারাথন ক্লাসও করে দিয়েছি 100টা করে কোশ্চেনের, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের 100 কোশ্চেনের ম্যারাথন ক্লাস করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে, বা চ্যানেলে আলাদা করে প্লেলিস্টও করে দিয়েছি, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।